নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভারতের রাজধানী দিল্লির বুকে ছাত্র আন্দোলনের নামে যে চরম বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছিল, তার নেপথ্যে আসলে কি কেবলই শিক্ষা সংক্রান্ত কোনো দাবি ছিল, নাকি এর পেছনে সক্রিয় রেখেছে এক বিশাল পলিটিক্যাল ইকোসিস্টেম এবং আন্তর্জাতিক স্ট্র্যাটেজি? দেশ জুড়ে আগুন জ্বালানোর যে নীল নকশা তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশবিরোধী শক্তিগুলো চেয়েছিল দিল্লির রাজপথ থেকে শুরু করে পার্লামেন্ট হাউস পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ুক। তারা চেয়েছিল আমাদের নিরাপত্তা বাহিনী হাত গুটিয়ে বসে থাকুক আর উগ্র জনতা দেশের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখাক। কিন্তু দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আইন ও শাসন বজায় রাখতে এবং চরম পরিস্থিতিতে স্টেট সিকিউরিটি রক্ষা করতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে কড়া পদক্ষেপ নেওয়ার পুরো অধিকার সংবিধান দিয়েছে। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল ভিডিওতে আমরা প্রকাশ করব সেই সত্য যা মূলধারার বহু রাজনৈতিক দল আপনার থেকে লুকিয়ে রাখতে চাইছে। কিভাবে আন্দোলনকে ঢাল বানিয়ে দেশের ভেতরে অস্থিরতা তৈরির ছক কষা হয়েছিল এবং কেন এই পুরো চক্রান্তের আসল নিশানা ছিল ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিল। আজ তার প্রতিটি সত্য আপনাদের সামনে উন্মোচিত হবে। দর্শকদের উদ্দেশ্যে আজকের মূল খবরগুলো এক নজরে তুলে ধরছি। প্রথম খবর, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। নিরাপত্তার স্বার্থে এবং এক্সেপশনাল সিচুয়েশন বা অস্বাভাবিক পরিস্থিতিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী প্যালেট গান ব্যবহার করতে পারবে। প্যালেট গানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা ব্ল্যাঙ্কেট ব্যান জারি করতে সরাসরি অস্বীকার করল দেশের শীর্ষ আদালত। দ্বিতীয় খবর, আন্দোলনকারীদের ঢাল বানিয়ে পার্লামেন্টের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা। রাজধানীর উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় ধারা 144 অমান্য করে ব্যারিকেড ভাঙার নেপথ্যে একাধিক অপরাধমূলক অপরাধে যুক্ত ক্রিমিনালদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে এলো। তৃতীয় খবর, শিক্ষা ব্যবস্থার নামে রাজনীতি বনাম নীরবতা। ঝাড়খণ্ডে একের পর এক পেপার লিক এবং পরীক্ষা বাতিলের পর রাস্তায় নামা ছাত্রদের উপর চরম প্রশাসনিক অত্যাচার। বিরোধী শাসিত রাজ্যে ছাত্রদের বাস বুকিং বাতিল ও পুলিশি বাধা নিয়ে নীরব তথাকথিত সুশীল সমাজ। চতুর্থ খবর, সংসদের মূল অচলাবস্থার আসল কারণ কি এফসিআরএ বিল? বিদেশি অনুদান ও ফরেন ফান্ডিং শক্ত হাতে বন্ধ করতে কেন্দ্র সরকারের নতুন পদক্ষেপ ভেস্তে দিতেই কি দেশজুড়ে কৃত্রিম অস্থিরতা তৈরির চেষ্টা চলছে? আজকের মূল অ্যানালিসিসে যাওয়ার আগে সচেতন নাগরিক হিসেবে কিছু সরাসরি প্রশ্ন আমাদের নিজেদের বিবেককে করা প্রয়োজন। ভারতের পার্লামেন্টের মাত্র 100 মিটারের মধ্যে যখন হাজার হাজার উগ্র জনতা আইন ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে, তখন পুলিশ কি চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখবে? যে রাজনৈতিক দলগুলো আজ প্যালেট গান ব্যবহারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের রায়কে ডিসগাস্টিং বলছে, 2010 সালে তাদের নিজেদের শাসনকালে কাশ্মীরে যখন হাজার হাজার সাধারণ মানুষের ওপর একই পদক্ষেপ নেওয়া হয়েছিল, তখন তাদের এই মানবতা কোথায় ছিল? ঝাড়খণ্ডের মতো রাজ্যে যখন পেপার লিকের কারণে 9টি সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হয় এবং ছাত্র আন্দোলন দমন করতে বাস আটকে দেওয়া হয়, তখন তথাকথিত মানবাধিকার কর্মীরা মুখ খোলে না কেন? আর সবথেকে বড় প্রশ্ন হলো, ভারত সরকার যখন দেশের অর্থনীতি ধ্বংসকারী ফরেন ফান্ডিং এনজিওগুলোর ওপর কড়া লাগাম টানতে এফসিআরএ বিল এবং দেশের রাজনৈতিক মানচিত্রের সুরক্ষায় ডিলিমিটেশন প্রক্রিয়ার দিকে এগোচ্ছে, ঠিক তখনই দেশজুড়ে কেন আন্দোলনের পরিবেশ তৈরি করা হয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই বোঝা যাবে এটি কেবল ছাত্রদের কোনো আন্দোলন নয়, এটি ভারত সরকারের স্থির সিদ্ধান্তকে দুর্বল করার এক গভীর ষড়যন্ত্র। এখন আসছি আসল বিশ্লেষণে। সম্প্রতি দিল্লির বুকে ছাত্রদের নাম করে যে বিক্ষোভ প্রদর্শন সংগঠিত হয়েছিল, তাকে কেন্দ্র করে দেশের বিচার ব্যবস্থায় একটি বড় আইনি লড়াই শুরু হয়। এক শ্রেণীর আইনজীবী ও রাজনৈতিক গোষ্ঠী সুপ্রিম কোর্টে গিয়ে দাবি তোলেন যে আন্দোলনকারীদের ওপর প্যালেট গান কেন ব্যবহার করা হলো। তারা চেয়েছিল আদালত যেন সারা দেশের জন্য প্যালেট গান ব্যবহারের ওপর একতরফা ব্ল্যাঙ্কেট ব্যান বা পূর্ণ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। কিন্তু জাস্টিস বাগচি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ এই পুরো বাস্তু সংস্থান বা ইকোসিস্টেমের মুখের ওপর বড়সড় চড় মেরেছে। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে বিশেষ কোনো পরিস্থিতিতে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ফোর্স কীভাবে বল প্রয়োগ করবে তা আদালতের নির্ধারিত কোনো একঘেয়ে নিয়মে বাধা থাকতে পারে না। আদালত বলেছে, একটি শান্তিপূর্ণ প্রোটেস্ট কখনো হঠাৎ করে ভায়োলেন্ট বা হিংসাত্মক রূপ নেবে তা আগে থেকে বলা সম্ভব নয়।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে পর্যায়ক্রমিক টিয়ার গ্যাস বা প্যালেট গান ব্যবহার করার অধিকার নিরাপত্তা বাহিনীর রয়েছে। বাস্তবটা বুঝুন। আমাদের বুঝতে হবে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা কোনো রাজনৈতিক তরজার বিষয় হতে পারে না। কোনো দেশের রাজধানী এবং সংসদ ভবনের মাত্র কয়েক মিটারের মধ্যে যদি কোনো অনিয়ন্ত্রিত ভিড় ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে, তবে সেই ভিড়ের মধ্যে কে সাধারণ ছাত্র আর কে ক্রিমিনাল তা চেনা পুলিশের পক্ষে তাৎক্ষণিকভাবে অসম্ভব। খবর অনুযায়ী সেই বিক্ষোভের মধ্যে এমন বহু অসামাজিক উপাদান বা এফআইআর নামাঙ্কিত ব্যক্তি ঢুকে পড়েছিল যাদের মূল উদ্দেশ্যই ছিল বড় ধরনের হিংসা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করা। যদি সেদিন পুলিশ কঠোর পদক্ষেপ না নিত, তবে বাংলাদেশ বা নেপালের মতো ভারতেও সংসদ ভবনে হামলা চালানোর দৃশ্য তৈরি হতো। আর সেই অরাজকতা রোধ করতেই আইন প্রয়োগকারী সংস্থা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, আজ যারা মানবাধিকারের দোহাই দিয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছে, তাদের নিজস্ব ইতিহাস কতটা কালো। আজকে কংগ্রেস এবং তাদের রাজনৈতিক মিত্ররা প্যালেট গান ব্যবহারে পুলিশকে অভিযুক্ত করছে, কিন্তু ইতিহাস কি এত সহজে ভুলে যাওয়া যায়? 2010 সালে সরকারি রেকর্ড এবং তথ্য অধিকার আইন বা আরটিআইয়ের রিপোর্ট তুলে ধরলে দেখা যায় সেই সময় কেন্দ্রে ইউপিএ সরকার এবং জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের যৌথ সরকার ছিল। 2010 সালের অক্টোবর থেকে 2013 সালের মধ্যে কাশ্মীরের রাজপথে আন্দোলনের নামে যখন পাথরবাজি শুরু হয়েছিল, তখন এই প্যালেট গান প্রথম ব্যাপকভাবে চালু করা হয়েছিল। সরকারি নথি বলছে 2010 সালে প্যালেট গানের আঘাতে 6 জন প্রাণ হারিয়েছিল, শত শত মানুষ চোখের দৃষ্টি হারিয়েছিল বা গুরুতর আহত হয়েছিলেন। 2013 সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই কেবল একটি হাসপাতালে 51 জন প্যালেট গানে আহত হয়ে ভর্তি হয়েছিলেন। 2011 সালের আগস্ট মাসে এই প্যালেট গানের আঘাতে মৃত্যুর ঘটনাও নথিবদ্ধ রয়েছে। সেই সময় কিন্তু এই রাজনৈতিক দলগুলো একবারের জন্য বলেনি যে নিরাপত্তা বাহিনী হিংস্র আচরণ করছে। সেই সময় কিন্তু তারা আইন ও শাসন রক্ষার দোহাই দিয়েছিল। তাহলে আজ যখন দেশের সংসদ ভবনকে রক্ষা করার জন্য দিল্লির বুকে পুলিশ সীমিত ও পর্যায়ক্রমিকভাবে একই ব্যবস্থা গ্রহণ করলো, তখন কেন একে ডিসগাস্টিং বলা হচ্ছে? এই ধরনের আচরণকেই বলা হয় চরম ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি। যখন আপনি ক্ষমতায় থাকেন তখন দেশের নিরাপত্তা রক্ষা করা আপনার কাছে আইনসম্মত, আর যখন আপনি বিরোধী আসনে বসেন তখন দেশের নিরাপত্তা বাহিনীকে ভিলেন বানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ছবি খারাপ করা আপনার এজেন্ডা হয়ে দাঁড়ায়। এবার আসা যাক তথাকথিত ছাত্র স্বার্থের আসল সত্যে। যে রাজনৈতিক নেতারা দিল্লির রাজপথে এসে মাইক হাতে বড় বড় বক্তব্য দিচ্ছেন, তারা দেশের অন্যান্য রাজ্যের ছাত্রদের ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছেন? আসুন বাস্তব চিত্রটা দেখা যাক। ঝাড়খণ্ডে যেখানে কংগ্রেস এবং জেএমএম-এর যৌথ জোট সরকারে রয়েছে, সেখানে বিগত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থা এবং চাকরির পরীক্ষার ব্যবস্থা অত্যন্ত করুণ। সেখানে গত 2 দশকে 10টিরও বেশি সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সিবিআই ইনকোয়ারি চলছে। ওএমআর শিটে কারচুপি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের সই না থাকা এবং ব্যাপক দুর্নীতি ও পেপার লিকের অভিযোগে 2026 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত অন্তত 9টি বড় বড় নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন। সেখানকার হাজার হাজার সাধারণ শিক্ষার্থী যখন নিজেদের ভবিষ্যতের দাবিতে হাজারিবাগ এবং অন্যান্য জেলা থেকে আন্দোলনের জন্য রাজধানী অভিমুখে রওনা দেওয়ার চেষ্টা করেছিল, তখন স্থানীয় জেলা প্রশাসন কী ভূমিকা নিয়েছিল? ছাত্রদের চাঁদার টাকায় বুক করা বাসগুলোকে পুলিশ দিয়ে আটকানো হয়েছিল। বাস মালিকদের হুমকি দেওয়া হয়েছিল যাতে তারা ছাত্রদের পরিবহন পরিষেবা না দেয়। হাজার হাজার ছাত্রকে মাঝ রাস্তায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা নিজেদের ন্যায্য দাবি সরকারের কানে না পৌঁছাতে পারে। তাহলে প্রশ্ন জাগে, দিল্লির যন্তর মন্তরে যারা 24 ঘন্টা বিক্ষোভের নাটক করে, তারা কেন ঝাড়খণ্ডের ছাত্রদের অধিকার নিয়ে একটা বাক্যও ব্যয় করে না? কেন কোনো জাতীয় মিডিয়া বা সুশীল সমাজের প্রতিনিধি ঝাড়খণ্ডের সেই নিপীড়িত ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ায় না? কারণটা খুব সোজা, সেখানে বিরোধী জোট ক্ষমতায় আছে। যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে এমন ঘটত, তবে এতক্ষণে আন্তর্জাতিক স্তরে টুলকিট চালু হয়ে যেত। কিন্তু বিরোধী শাসিত রাজ্যে ছাত্রদের অধিকার হরণ হলেও এই ইকোসিস্টেম চুপ থাকে। এই ঘটনা প্রমাণ করে যে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এদের আসল লক্ষ্য হলো দিল্লিকে কেন্দ্র করে ভারত সরকারের বিরুদ্ধে এক অশান্ত পরিবেশ তৈরি করা। এখন প্রশ্ন উঠছে, কেন এই মুহূর্তে এত তড়িঘড়ি করে দিল্লিকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে?
এর নেপথ্যে রয়েছে মূল জিওপলিটিক্যাল এবং দেশের ভেতরের আইনি কারণ। ভারত সরকার বর্তমানে সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ বিলের নিয়মকানুন আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি দেশ জুড়ে আসন পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার মতো ঐতিহাসিক পদক্ষেপের প্রস্তুতি চলছে। আপনারা হয়তো ভাবছেন, ছাত্র আন্দোলনের সাথে এফসিআরএ বিলের সম্পর্ক কী? সত্যটা অত্যন্ত গভীর। 2014 সালে ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো দেশের তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অত্যন্ত গোপনীয় রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কিছু বিদেশি অর্থপুষ্ট এনজিও এবং তথাকথিত উন্নয়ন বিরোধী সংগঠন বিদেশ থেকে শত শত কোটি টাকার ফরেন ফান্ডিং পেয়ে ভারতের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পগুলোকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। সেই আইবি রিপোর্টে উল্লেখ ছিল যে গ্রিন পিস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলো ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা খনি, জলবিদ্যুৎ প্রকল্প, উত্তর পূর্ব ভারতের তেল সংশোধনাগার এবং হাইওয়ে নির্মাণের বিরুদ্ধে স্থানভিত্তিক কৃত্রিম আন্দোলন তৈরি করছিল। এর ফলে ভারতের জাতীয় গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বা জিডিপি প্রায় 2 থেকে 3% বার্ষিক ক্ষতি হচ্ছিল। ভাবুন একবার, দেশের অর্থনৈতিক বিকাশ রুখে দিতে কিভাবে বিদেশি টাকা ব্যবহার করা হতো। ঐতিহাসিক সত্য হলো 1976 সালে প্রথম ইন্দিরা গান্ধীর আমলে বিদেশি টাকার এই বিপজ্জনক প্রভাব টের পেয়ে এফসিআরএ আইন আনা হয়েছিল। পরবর্তীতে 2010 সালে মনমোহন সিংয়ের ইউপিএ সরকারও এই আইন সংশোধন করতে বাধ্য হয়। এমনকি 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে স্বীকার করেছিলেন যে তামিলনাড়ুর কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল তার পেছনে বিদেশি এনজিওদের ফান্ডিং কাজ করছিল এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল। আজ যখন বর্তমান ভারত সরকার সেই সমস্ত চোর গলি পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে, যখন বিদেশি অনুদানের নামে আসা কালো টাকা যা দিয়ে দেশে রায়ট বা দাঙ্গা করানো হয় তা বন্ধ করতে কড়া আইন আনছে, তখন সেই সমস্ত চক্রান্তকারীদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা ভালো করেই জানে যে এফসিআরএ বিল পাস হয়ে গেলে এবং বিদেশি অনুদানের পাইপলাইন বন্ধ হয়ে গেলে এই দেশবিরোধী টুলকিট চালানো অসম্ভব হয়ে পড়বে। আর সেই কারণেই সংসদ অচল করতে এবং দেশের নজর ঘোরাতে ছাত্র আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বড় কারণ হলো ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ। বিগত কয়েক দশকে ভারতের বিভিন্ন এলাকায় ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনমিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। কিছু বিশেষ পকেটে নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি করে যারা এতদিন ধরে রাজনৈতিক ফায়দা লুটছিল, সীমানা পুনর্নির্ধারণ হলে তাদের সেই একচেটিয়া প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে। সেই ভয়েই পুরো ইকোসিস্টেম আজ আতঙ্কিত। কিন্তু ভারতের সচেতন জনগণ এখন আর বোকা নয়। তারা বোঝে যে কোন আন্দোলন সাধারণ মানুষের স্বার্থে আর কোন আন্দোলন ভারত বিরোধী টুলকিটের অংশ। পেপার লিক প্রতিরোধে কেন্দ্র সরকার ইতিমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে এবং সংসদে কঠোর আইন পাশ করেছে যাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। সরকার যখন শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ করতে আইন আনছে, তখন তাকে সমর্থন না করে রাজপথে সহিংসতা ছড়ানো কোনো সমাধান হতে পারে না। সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক রায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার জন্য এক বিরাট জয়। এটি স্পষ্ট বার্তা দেয় যে গণতন্ত্রের নামে কোনোভাবেই দেশের রাজধানী বা পার্লামেন্ট হাউসকে অচল করতে দেওয়া যাবে না। ভারত আজ নিজের নীতিতে স্থির, দেশের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক চক্রান্তের কাছে মাথা নত করবে না। আপনার কি মনে হয়, দেশের সার্বিক সুরক্ষা এবং উন্নয়নের জন্য এফসিআরএ বিলের মতো কঠোর আইনকে অবিলম্বে কার্যকর করা উচিত? এবং ছাত্রদের নাম করে যারা রাজনীতি করছে তাদের এই মুখোশ কি দেশের সামনে খোলা দরকার? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশপ্রেমিক নাগরিকদের সাথে বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে দেশের এবং ভূরাজনীতি সম্পর্ক সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।